আদনান আর রিয়া একসাথে বসে রাতের খাবার শেষ করেছে। লিভিং রুমের সোফায় আরাম করে বসে আছে তারা। সামনের টেবিলে রাখা আছে চকোলেট কেকের একটি পিস, রিয়ার প্রিয়। আদনান কেকের প্লেটটা নিজের দিকে টেনে নিল। বাহ, কেকটা দেখতে তো দারুণ লাগছে। রিয়া ঝুঁকে পড়ল, ও আমারটা, তুমি তো জানো এটা আমার প্রিয়। কেন, আমি কি একটু খেতে পারবো না? আদনান কৃত্রিম অভিমান করে বলল, তার চোখে চক্কচে দুষ্টমি। না, সেটা না। রিয়া হাসল, তবে প্রথম কামড়টা আমার নেওয়া উচিত। আদনান আর রিয়া একসাথে বসে রাতের খাবার শেষ করেছে। লিভিং রুমের সোফায় আরাম করে বসে আছে তারা। সামনের টেবিলে রাখা আছে চকোলেট কেকের একটি পিস, রিয়ার প্রিয়। আদনান কেকের প্লেটটা নিজের দিকে টেনে নিল। বাহ, কেকটা দেখতে তো দারুণ লাগছে। রিয়া ঝুঁকে পড়ল, ও আমারটা, তুমি তো জানো এটা আমার প্রিয়। কেন, আমি কি একটু খেতে পারবো না? আদনান কৃত্রিম অভিমান করে বলল, তার চোখে চক্কচে দুষ্টমি। না, সেটা না। রিয়া হাসল, তবে প্রথম কামড়টা আমার নেওয়া উচিত। আমি বাংলায় গল্পটা পড়ে শোনাচ্ছি। ঠিক আছে, নাও। আদনান বলল এবং একটা বড় চামচ কেক থেকে তুলে রিয়ার মুখের দিকে বাড়িয়ে দিল। রিয়া বিশ্বাস করে মুখ খুলল, কিন্তু ঠিক সেই মুহূর্তেই আদনান চামচটা সরিয়ে নিয়ে নিজে মুখে পড়ল এবং বিজয়ী হাসি হাসল। আহা, এত বড় স্বার্থপর, রিয়া বলে আদনানের হাতটা ঘুরিয়ে ধরল, কিন্তু তার চোখেও খেলার ছলছলানি। আদনান বলল, স্বার্থপর নাকি চালাক? গর্বিত সুরে। রিয়া নকল রাগ করে বলল, এবার দেখা যাক কে বেশি চালাক। বলে সে আঙ্গুল দিয়ে কেক থেকে একটু ক্রিম তুলে নিল। দ্রুততার সাথে সেই ক্রিমটা আদনানের নাকের ডগায় ছুঁয়ে দিল। আদনান চমকে উঠল, ওহো, এটা কি হলো? রিয়া হেসে উঠল অট্টহাসি। এবার তুমি দেখতে কেমন সুন্দর। আদনান তাকিয়ে থাকলো রিয়ার দিকে, যে তখনও অকৃত্রিম উচ্ছ্বাসে হাসছিল। তার সেই হাসি, উজ্জ্বল চোখ, সব মিলিয়ে সে যেন আরও সুন্দর দেখাচ্ছিল। আদনানের দুষ্টুমি ধীরে ধীরে কোমলতায় রূপ নিল। তুমি যখন হাসো, আদনান নিচু কোমল গলায় বলল, তখন পৃথিবীর সবচেয়ে সুন্দর দেখতে, এমনকি নাকে ক্রিম মাখা অবস্থায়ও। রিয়ার হাসি থেমে গেল। সে আদনানের দিকে তাকিয়ে রইল। আদনান এগিয়ে গেল। সে আরেকটু ক্রিম নিয়ে রিয়ার গালে খুব কেয়ারফুলি ছাপিয়ে দিল। এবং আমরা দুজনেই একরকম দেখতে, আদনান বলল। রিয়া আর প্রতিবাদ করল না। সে আদনানের দিকে তাকিয়ে রইল। তাদের চোখে চোখে আটকে গেল। ঘরটিতে শুধু ভালোবাসার একটা নিশ্চল মিষ্টি উত্তাপ ছড়িয়ে পড়ল। আদনান এগিয়ে গেল খুব ধীরে। সে মুখ নিচু করে রিয়ার গালে ক্রিমটা খুব আস্তে, খুব নেচনো চুম্বন করে মুছে দিল। রিয়ার চোখ বুজে এলো। এটা অন্যায়, সে ফিসফিস করে বলল। এত মিষ্টি হয়ে গেলে আর দুষ্টুমি করা যায় না, কারণ দুষ্টুমির চেয়েও মিষ্টি কিছু আছে। আদনান বলল রিয়ার কানের কাছে ফিসফিস করে। সেটা হলো তোমাকে চুম্বন করা। তারপর তারা আর কথা বলেনি। বাকি ক্রিম আর চকোলেট কেকের স্বাদ তারা একসাথে মিশিয়ে নিয়েছে অসংখ্য চুম্বনে। আর সেই রাতে দুষ্টুমি শেষ হয়েছিল এক অত্যন্ত কোমল এবং আবেগঘন ভালোবাসার মধ্যে দিয়ে। সেই থেকে রিয়া যখনই চকোলেট কেক বানায়, তারা দুজনেই প্রথম কামড়টা নেয় একসাথে। আর সেই স্মৃতি মনে করে দুজনের চোখে ভেসে ওঠে এক দুষ্টু আর মিষ্টি হাসি। সময়ের সঙ্গে সঙ্গে আদনানের চাপ বেড়ে গেল। সে একটা বড় প্রজেক্ট নিল, যার জন্য অফিসে থাকতে হতো দেরি করে। অনেক রাত পর্যন্ত কাজ করতে হতো, এমনকি উইকেন্ডসও কাজ নিয়ে ব্যস্ত থাকত। প্রথম দিকে রিয়া বুঝতে চেষ্টা করত, তার পাশে থাকত। আদনানের জন্য রাতের খাবার গরম করে রাখত, ক্লান্ত মুখে তার মাথা মালিশ করে দিত। কিন্তু ধীরে ধীরে তাদের মধ্যেকার ছোট ছোট মুহূর্তগুলো, সেই দুষ্টুমি আর হাসি ঠাট্টার জায়গাগুলো ক্রমশ হারিয়ে গেল। যেন কেউ তাদের মাঝে অদৃশ্য ধুলোর একটা স্তর বিছিয়ে দিচ্ছে। যে কথাগুলো বলা হলো না। আদনান একদিন খুব ক্লান্ত অবস্থায় বাসায় ফিরল। রিয়া সারাদিন ধরে বসেছিল, একটা ছোট্ট কবিতা লিখেছে, যা আদনানকে ভালোবাসার দিনে সে প্রায়ই লিখত। সে উত্তেজিত হয়ে আদনানকে কবিতাটা শোনাতে গেল। আদনান টেবিলে ল্যাপটপ খুলে বসেছে। মুখ না তুলেই বলল,
একটু পরে শোনাবি, এখন আমার খুব জরুরি কাজ করতে হবে। রিয়ার হাতে ধরা কাগজের টুকরোটা নিষ্প্রভ হয়ে গেল। সে চুপচাপ সেটা পকেটে ভরে রেখে দিল। পরের সময়টা আর কখনো আসেনি। যে মন ভাঙা কথা বলা হতো, রিয়ার জন্মদিন। আদনান ভুলে যায়নি একটা দামি পারফিউম কিনে এনেছে, কিন্তু সেই দিন অফিসে একটা বিশাল ঝামেলা হয়েছিল। সে যখন বাসায় ঢুকল, তার মুখ ছিল অন্ধকার, মুড খুব খারাপ। রিয়া উৎসুক হয়ে উপহারটা খুলছে। আদনান হঠাৎ করে তার ফোন বেজে উঠল। সে গুরুত্ব সহকারে ফোনে কথা বলতে লাগলো আর রিয়াকে চুপ করতে বলল। ফোন কল শেষে আদনান উঠে গেল, বলল, খুব ক্লান্ত লাগছে, আমি ঘুমিয়ে যাচ্ছি, হ্যাপি বার্থডে। রিয়া উপহারের বক্সটা হাতে ধরে একা বসে রইল। চারপাশে ছিল নিঃসঙ্গতা, অহংকার এবং ভুল বোঝাবুঝি। একটা সময় পর রিয়া আর প্রতিবাদ করত না। সে নিজেকে গুটিয়ে নিতে শুরু করল। বুঝতে পারছে সে শুধু ক্লান্ত, সব কিছু ঠিক হয়ে যাবে। রিয়া একদিন বলল, আমাদের মধ্যে কথা বলা কমে গেছে। আদনান বিরক্তির সুরে বলল, তুমি কি চাও? আমি তো আর কি করি? আমি তো পুরো পরিবারের দায়িত্ব নিয়ে দৌড়াচ্ছি, তোমার আর কি লাগবে? এই কথাটা আঘাতের মতো লাগলো। রিয়া চুপচাপ চলে গেল। সে চেয়েছিল সেই মানুষটাকে, যে তাকে ভালোবাসতো আর সবসময় তার খোঁজ রাখত। এই দায়িত্বের বোঝা নয়। শেষ ঘটনাটা, আদনান তাদের বিবাহ বার্ষিকীর কথা পুরোপুরি ভুলে গিয়েছিল। সেদিন বাসায় ছিল না, একটা বিজনেস ট্যুরে গিয়েছিল। রিয়া সারাদিন ফোনের দিকে তাকিয়ে বসেছিল। সে ভেবেছিল হয়তো সে সারপ্রাইজ দেবে, শেষ মুহূর্তে ফোন করবে, কিন্তু ফোনটা কখনো বাজল না। রাত 11টায় আদনানের ফোন এলো। সে বলল, ওহ, আজ আমি খুব ব্যস্ত ছিলাম, দুঃখিত, একদমই ভুলে গিয়েছিলাম। তুমি তো বোঝো, তাই না? রিয়া ফোনটা কানে ধরেছিল, কিন্তু তার মনে হচ্ছিল সে অনেক দূর থেকে কারোর কথা শুনছে। সে আস্তে বলল, হ্যাঁ, আমি বুঝেছি। কিন্তু সে যা বুঝেছিল, আদনান যা ভেবেছিল, তার থেকে সম্পূর্ণ আলাদা। রিয়া তার জিনিসপত্র গুছিয়ে নিল। যখন আদনান অফিস থেকে ফিরল, সে দেখল রিয়া রেখে যাওয়া চাবি এবং এঙ্গেজমেন্ট আংটি টেবিলের উপর রাখা। পাশে একটা ছোট নোট ছিল। নোটে লেখা ছিল, আমি তোমার দায়িত্ব হতে চাইনি, আমি হতে চেয়েছিলাম তোমার পছন্দ, সেই কেকের প্রথম টুকরোর মতো, যেটা তুমি সবসময় চুরি করতে। আমি তোমাকে ভালোবেসেছিলাম আদনান, বিদায়। আদনান সেদিন প্রথমবারের মতো বুঝতে পেরেছিল যে তার হারানোর মতো কিছু ছিল। সে শুধু একটা বিবাহবার্ষিকী ভোলেনি, সে দিনের পর দিন তার সবচেয়ে বড় সম্পদটাকে অবহেলা করেছে, যতক্ষণ না সেটা ভেঙে গেছে। সম্পর্কটা হঠাৎ নষ্ট হয়নি, সেটা ধীরে ধীরে অবহেলায়, অসংখ্য পরেতে আর অনেকবার না বোঝার কারণে মরে গেছে। আর সেই ধুলো শেষ পর্যন্ত তাদের মধ্যে একটা অপ্রতিরোধ্য পাহাড় হয়ে উঠেছে। ফারজানা লাইফস্টাইল চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটাকেও প্রেস করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হলেই আপনারা নোটিফিকেশন পান।